আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, অল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি। সচিবালয়ে জ্বালানি সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিদ্যুতের দাম বাড়লেও সরকার ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ৬৫% গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে, কিন্তু যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে ৫ টাকা করে। আসলে ৫ টাকা মূল্য বৃদ্ধির পরও, আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৬৫% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই ৬৫% আমরা কিছু বের করে নিয়ে আসছি। এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচির র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রয়োজনে আইন প্রয়োগ করে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন আবারও ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের সামান্য একটু দায়িত্ব আছে। আমরা নিজেরা যে জায়গাটায় থাকি, যেখানে লেখাপড়া করি, যেখানে কাজ করি, শুধুমাত্র নিজের জায়গাটুকু যদি আমরা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, শুধু ডেঙ্গু নয়, আমাদের সার্বিক জীবনটি, প্রতিদিনের জীবনটি আমাদের আগের চেয়ে ভালো হয়ে উঠবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশ ইনে আরও ৮টি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানের কারণে এই অপচেষ্টা ব্যর্থ হয়। শনিবার ঝিনাইদহের যাদবপুর সীমান্ত দিয়ে ৩ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাঁধার মুখে তারা ফিরে যায়। নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের বড়খাতা ৬৫ বাড়ি সহ সীমান্ত দিয়ে ৩৩ জনকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া পঞ্চগড়, নেত্রকোনার কচুগড়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা প্রতিরোধ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে। সীমান্তে পুশ ইনের বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, পুশ ইন ঠেকাতে বিজিবির অবস্থান কেমন দেখছেন এবং সীমান্ত পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। জি তানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি সীমান্তের একেবারে জিরো পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে রেল লাইন, এরপরেই কিন্তু ভারত সীমান্ত। আমি কিছুক্ষণ আগেও জয়পুরহাট বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে আজকে ভোর 3:30টার দিকে কিন্তু ভারত, অর্থাৎ হিলির যে ঘাসুরিয়া সীমান্ত রয়েছে এবং ভারতের সীমান্তের অভ্যন্তরের থেকে কিন্তু পাঁচজন ব্যক্তিকে কিন্তু পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। এটি কিন্তু বিজিবি টের পেয়ে তারা কিন্তু সেটি রুখে দিয়েছে। এরপর থেকে কিন্তু এলাকায় একটি উত্তেজনা বিরাজ করছে এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, যেহেতু ভারত এবং বাংলাদেশ সীমান্তে এই খুব
মানে সম্প্রতি সময়ে কিন্তু একটি পুশিং নিয়ে কিন্তু আশঙ্কা বিরাজ করছে, যার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে অরক্ষিত যেসব সীমান্ত রয়েছে সেই সব সীমান্তে কিন্তু বিজিবির পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার কিন্তু নজরদারি টহল বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে রাত দিন 24 ঘন্টা কিন্তু বিজিবির যেসব সীমান্ত অর্থাৎ অরক্ষিত রয়েছে সেখানে কিন্তু তারা কঠোরভাবে নজরদারি করছে। আমরা এখন পর্যন্ত যেসব বিষয় দেখতে পেয়েছি যে আসলে বিজিবি তারা কিন্তু সর্বদা কিন্তু জনগণের সহযোগিতা কিন্তু তারা নিচ্ছে এবং বিভিন্ন সীমান্তে আমরা দেখেছি জনগণের পাশাপাশি কিন্তু তারা বিজিবিরা কিন্তু এইসব সীমান্তে কিন্তু পাহারা দিচ্ছে। এখন পর্যন্ত বলা চলে এই দিনাজপুর এবং হিলি সীমান্ত অর্থাৎ জয়পুরহাট বিজিবির আন্ডারে কিন্তু 50 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং দিনাজপুর সেক্টরের আন্ডারে কিন্তু 140 কিলোমিটার সীমান্ত রয়েছে। এইসব সীমান্তে কিন্তু কঠোর নজরদারি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ ভারত থেকে কিন্তু কোনো প্রকার অবৈধ পথে যেন কোনো মানুষ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে বিজিবি কিন্তু তারা কঠোর দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত এই হিলি এবং দিনাজপুর সীমান্ত দিয়ে কোনো প্রকার মানুষ বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারেনি। তো তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কিছু দিনাজপুরে হিলি সীমান্ত থেকে পুশিং বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও দায়িত্ব নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। চলতি বছর বিভিন্ন দেশের মোট 68 জন শান্তিরক্ষীকেও মরণোত্তর এই পদকে সম্মানিত করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গেল রাতের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুন লাগার পর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করে বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 18 অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম। আপাতত দৃষ্টিতে এখানকার যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে বোঝা গেল যে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল, তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের তাকে স্বীকার করতে হবে। কুমিল্লার 14 গ্রাম উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় 2 যুবক নিহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার সুফুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে মদিনা পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 আরোহীর। পালিয়ে যান বাসের চালক ও হেলপার। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 17 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। মহাসড়কের যমুনা সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জুয়েল রানা জানিয়েছেন, যমুনা সেতুর টোল প্লাজায় ঢাকামুখী অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। টানা 10 দিনের ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে দল বেঁধে কাজে যোগ দেন শিল্পাঞ্চলের হাজার হাজার পোশাক শ্রমিক। এ সময় সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনেকেই। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কারখানাগুলোতে। এর আগে পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটে যান নিজ নিজ গ্রামে। ছুটি শেষে কাজে যোগ দিতে গতকাল সারাদিন ও গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন আশুলিয়া ও আশপাশের এলাকাগুলোতে। টাঙ্গাইলে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো 144 ধারা চলছে।
জেলার ভূঁয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। ভূঁয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে। দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অর্ধশত দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ইতালি, জার্মানি সহ ইউরোপে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে র্যাব-৪। র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার কে.এন. রায় নিয়তি জানান, দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে জড়িত মোহাম্মদ এজাজুল হক রতন, নার্গিস বেগম ও মোহাম্মদ বাদল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর ও আশুলিয়া থেকে আসামিদের গ্রেফতার করা হয়। ভিকটিম ইমরান জানিয়েছেন, বিদেশে নেওয়ার নামে তার কাছ থেকে ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে এই চক্র। উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান, যে আমাদের ভিকটিম, রাজি হয়। তাকে নগদ ৭০,০০০ টাকা এবং পরবর্তীতে আরো ৫,২০,০০০ টাকা প্রদান করে। আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি। তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।